হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পলাশী লুণ্ঠন নিয়ে, বা হচ্ছে যে প্লাসি প্লান্ডার নিয়ে। ঠিক আছে, তো একে সম্পদের নির্গমন বা সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথও বলা হয়। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, পলাশী লুণ্ঠন বা সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ বা প্লাসি প্লান্ডার সম্পর্কে বলা যায় যে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর বাংলার রাজনীতি ও অর্থনীতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো এই যুদ্ধের পর কোম্পানি ও তার কর্মচারীরা যে নির্লজ্জভাবে বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল, ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস তাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। তো দেখো, বলা যায় যে 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কাদের মধ্যে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে। ঠিক আছে, তো এখানে কে জয়লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং পরাজিত হয় কে? সিরাজউদ্দৌলা। তো এই পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা নবাবের কাছ থেকে বা বলা যায় যে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ সম্পদ করে এবং পরবর্তীকালেও বিভিন্নভাবে অর্থ সঞ্চয় করে বা সংগ্রহ করে তা ইংল্যান্ডে পাচার করতে শুরু করে। ঠিক আছে, তো এই ঘটনাকে কি বলেছেন যে এইভাবে বাংলার সম্পদকে ইংল্যান্ডে পাচার করার যে প্রথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে তাকে ঐতিহাসিক অ্যাডামস কি বলেছেন? পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। ঠিক আছে, তো তোমাদের এখানে একটু ঐতিহাসিকের নামটা মনে রাখতে হবে যে কে বলেছেন? ঐতিহাসিক অ্যাডামস। ঠিক আছে, বা ব্রুকস অ্যাডামস কি বলেছেন যে বাংলার সম্পদ পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বিভিন্নভাবে বাংলার সম্পদ বা বলা যায় যে ভারতবর্ষের সম্পদ সঞ্চয় করে ইংল্যান্ডে পাচার করতে শুরু করে, এই ঘটনাকে কি বলা হয়? প্লাসি প্লান্ডার বা পলাশী লুণ্ঠন বা সম্পদের নির্গমন বা বহির্গমন। ঠিক আছে, তো এটি হলো পলাশী লুণ্ঠন সম্পর্কে। এবারে আমরা বলবো যে কোন কোন ভাবে বা কোন কোন দিক থেকে তারা বাংলার সম্পদকে ইংল্যান্ডে পাচার করতো। যেমন কিভাবে বলা যায় যে প্রথমতম বলা হয়েছে যে নজরানা ও ক্ষতিপূরণ স্বরূপ। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে যুদ্ধের পর মীর জাফরকে নবাবের সিংহাসনে বসানোর বিনিময়ে কোম্পানি বিপুল অর্থ আদায় করে। ঠিক আছে, তো রবার্ট ক্লাইভ ব্যক্তিগতভাবে এবং কোম্পানি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ নবাবের কাছ থেকে প্রায় 1,77,00,000 টাকা সংগ্রহ করে। তো এই টাকাও তারা ইংল্যান্ডে পাচার করতে শুরু করে। ঠিক আছে, যেমন হচ্ছে যে পলাশীর যুদ্ধের পর মীর জাফরকে সিংহাসনে বসানো হয়, কিন্তু প্রধান শর্তই কি ছিল? যে মীর জাফরকে সিংহাসনে বসানো হবে, কিন্তু মীর জাফরকে এক বিপুল পরিমাণে অর্থ হচ্ছে যে কোম্পানিকে দিতে হবে। তো মীর জাফর ব্যক্তিগতভাবে সেই অর্থ প্রদান করে এবং যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপও আবার বাংলার কাছ থেকে 1,77,00,000 টাকা কি করা হয়? কোম্পানিকে দেওয়া হয়। তো এইভাবে তারা বাংলার অর্থ হচ্ছে যে সংগ্রহ করে। তারপরে দ্বিতীয়তম পদ্ধতি কি ছিল? যে ব্যক্তিগত বাণিজ্য ও দুর্নীতি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে কোম্পানির কর্মচারীরা কোম্পানির শিলমোহর বা দস্তক ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা শুরু করে এবং কোনো শুল্ক প্রদান করতো না। এতে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হয় এবং নবাবের কোষাগার শূন্য হতে থাকে। তো বলা যায় যে এই দস্তক দেওয়া হয়েছিল কোম্পানিকে ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু কোম্পানির যে কর্মচারীরা ছিল প্রায় সমস্ত কর্মচারীরা এই দস্তকের অপব্যবহার করতে শুরু করে। ঠিক আছে, পলাশীর যুদ্ধের পরবর্তীকালে বলা যায় যে অপব্যবহার করতে শুরু করে। ঠিক আছে, যার ফলে তাদেরকে কোনো রকম কোনো শুল্ক
দিতে হতো না, ফলে তারা বিভিন্নভাবে লাভবান হয়েছিল। কিন্তু বাংলার যে বণিকরা ছিল, ব্যবসায়ীরা ছিল, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এভাবেও তারা এক বিপুল পরিমাণে অর্থ সঞ্চয় করে কি করতো, ইংল্যান্ডে পাচার করতে থাকতো। ঠিক আছে, তারপরে 3 নম্বর পদ্ধতির স্বরূপ বলা হয়েছে যে সম্পদ নির্গমন। দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে পলাশের যুদ্ধের আগে ব্রিটিশরা ভারত থেকে পণ্য কিনতে সোনা ও রূপা নিয়ে আসতো। ঠিক আছে, কিন্তু যুদ্ধের পর তারা বাংলার রাজস্বের টাকা দিয়েই পণ্য কেনা শুরু করে, ফলে বাংলার সম্পদ কি হয়ে যায়, প্রতিদানহীনভাবে বিলেতে চলে যেতে থাকে। তো এর আগে তারা হচ্ছে যে সোনা বা রূপা দিয়ে হচ্ছে যে বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু পরবর্তীকালে এই যুদ্ধের পর তারা কি করে, বাংলার রাজস্বের টাকা দিয়ে হচ্ছে যে বিভিন্ন পণ্যদ্রব্য কিনতে থাকে, এবং যার ফলে তারা হচ্ছে যে এক বিপুল পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছিল, এবং তারা এইভাবেও হচ্ছে যে ইংল্যান্ডে পাচার করতো এই অর্থ। তারপরে দেখো বলা হয়েছে যে জমিদারি সত্ত্ব লাভ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে কোম্পানি 24 পরগনা জেলার জমিদারি লাভ করে, যা তাদের আয়ের এক বিশাল উৎসে পরিণত হয়। তো এই যুদ্ধের পর কোম্পানি হচ্ছে যে 24 পরগনা এবং পরবর্তীকালে বক্সারের যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যার হচ্ছে যে দেওয়ান হিসেবে নিযুক্ত হয় বা রাজস্ব আদায়ে তারা কি হয়, অধিকার পায়। তো তার ফলে তারা কি করে, রাজস্ব আদায় করে এক বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করে তারা কিন্তু তা ইংল্যান্ডে পাচার করতো। বাংলার উন্নতিতে কোনো রকম কোনো খরচ না করে তারা সেই অর্থকে ইংল্যান্ডে পাচার করতো। তো এই যে বিভিন্ন দিক থেকে তারা ভারতের সম্পদ বা বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার করতে শুরু করে, এই ঘটনাকেই কি বলা হতো, পলাশির যুদ্ধ বা প্লাসি প্লান্ডার বা ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন বলা হতো। ঠিক আছে, বলা হয়। তো দেখো এর প্রভাব কি হয়েছিল বা ড্রেন অফ ওয়েলথের প্রভাব ফলাফল বলা যায় যে প্রথমতম বলা হয়েছে যে অর্থনৈতিক বিপর্যয়। তো বাংলার সমৃদ্ধ মসলিন ও তাঁত শিল্প ধ্বংসের মুখে পড়ে। এই পলাশি লুণ্ঠনের ফলে বাংলার একাধিক শিল্প, বিশেষত তাঁত শিল্প হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বা ধ্বংস হয়েছিল। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তম বলা হয়েছে যে দুর্ভিক্ষের সূচনা। সম্পদের এই ব্যাপক পাচার এবং কোম্পানির শোষণের ফলে 1770 সালে বাংলায় কি হয়েছিল, 76-এর মন্বন্তর বা এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো বাংলার এই সম্পদ ঘাটতির ফলে এই পলাশি লুণ্ঠন পরবর্তীকালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত, তার পথ প্রশস্ত করেছিল। ঠিক আছে, তারপরে তৃতীয়তম বলা হয়েছে যে শিল্প বিপ্লব। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলার এই লুণ্ঠিত অর্থ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। তো ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, কিন্তু সেই শিল্প বিপ্লবের সমৃদ্ধিতে বা উন্নতির জন্য এই বাংলার অর্থ বিপুলভাবে সাহায্য করেছিল। ঠিক আছে, তো এই গেল প্রভাব ও পরিণতি সম্পর্কে আলোচনা। তো স্টুডেন্টস, তোমরা চাইলে এই নোটটা এখান থেকে রেডি করে নিতে পারো স্ক্রিনশট থেকে। ঠিক আছে, তো আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।